আমরা ক্লাস 9 এর পদার্থ গঠন ও ধর্ম অধ্যায় পড়ছিলাম। এবার নেক্সট টপিক আমাদের আছে দেখো সাইফন। তো আগের ভিডিও যারা দেখোনি, মানে আগে আমি একটা পার্ট আপলোড করেছি, তোমরা ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো সাইফন মানে এটা একটা প্রক্রিয়া ঘটে, সেটা আমরা বলছি। তাহলে দেখো, যখন কোনো একটা তরল যখন একটা পাত্র থেকে অপর কোনো পাত্রের মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন এটা ঘটে। এটা কিভাবে হয়? একটা তরল, মানে একটা ধরো পাত্রের মধ্যে কোনো একটা তরল আছে, তাহলে সেই তরলটাকে যখন অন্য কোনো পাত্রের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাহলে সেই যে এটাকে একটা সাইফন পদ্ধতি বলা হবে। এবার এটা কিভাবে হয় দেখো, এইভাবে একটা ধরো পাত্র আছে, এবার তার নিচে আর একটা ধরো এইভাবে পাত্র রাখা আছে, তাহলে এটা থেকে এটাতে যখন তরলটা যাবে, তো কোনো পাত্রটাকে মানে একটু আমরা টাচ করবো না, না নাড়িয়ে, ঠিক আছে। এবার যখন এইভাবে যাবে, তখন ধরো এটা একটা কোনো আমরা পাইপ, জলের পাইপ আছে বা কোনো কিছু আছে, এইভাবে ধরো রাখা হলো। তাহলে যখন এই পাইপের মাধ্যমে জলটা ধরো যাবে এইখান থেকে এখান পর্যন্ত, তাহলে এই যেটা হবে সেই পদ্ধতিটাকে বলা হবে সাইফন পদ্ধতি। এবার এটা কিভাবে হয় দেখো, এখানে আমরা জানি, মানে এটা কিভাবে হয় সেটা বলছি, তারপরে এটার একটা প্রমাণ আছে, সেটা প্রমাণ আমরা করব। তারপর কাকে বলে সবকিছু আমি লিখাবো, ভালোভাবে তোমরা দেখো। ঠিক আছে, তাহলে এটা কেন হয়, কারণ ধরো এটার মধ্যে এখানে ধরো তরল রাখা আছে, এটার মধ্যে তরল রাখা আছে। এবার আমরা জানি যে বায়ু চাপ প্রয়োগ করে, জানো তোমরা যে কোনো জিনিসের উপর বায়ুর চাপ আগের দিন আমরা পড়েছিলাম। তাহলে সেই বায়ুর চাপের কারণে এখানটাতে একটা বল প্রয়োগ হবে, দিয়ে এই তরলটা ধীরে 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 এইভাবে যেতে যেতে এই পারে চলে আসবে। এটাকে প্রথমে স্টার্ট করতে হয়, মানে প্রথমে ডাইরেক্টলি যাবে না, জানো তোমরা, বায়ুটাকে একটু মানে টানতে হয়, দিয়ে তারপরে সেটা যেতে শুরু করে। ঠিক আছে, এবার এটা যখন হয় তখন এটার একটা প্রমাণ, মানে কিভাবে হয় সেটা আমরা বলছি। তাহলে প্রথমে লিখে নাও এটা, যে সাইফন পদ্ধতি কাকে বলে। আমি যেটা বললাম লিখো। দেখো, যে ব্যবস্থার মাধ্যমে কোনো তরলকে পাত্র না নাড়িয়ে অপর পাত্রে স্থানান্তরিত করা হয় তাকে সাইফন বলে। ঠিক আছে, তাহলে সাইফন মানে বোঝা গেল, বললাম যে ধর্মের প্রভাবে এক পাত্র থেকে অন্য পাত্রে নিয়ে যাব, কিন্তু সেখানে কোনো পাত্রের মধ্যে স্থান পরিবর্তন হবে না, তাহলে সেই ধরনের এই প্রক্রিয়াকে বলা হয় সাইফন। এবার দেখো, এটা একটা প্রমাণ যে এটা কিভাবে হয় সেটা আমরা জানবো। তো এখানে তোমাদের প্রথমে বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আগের ভিডিও যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক আছে, তোমরা দেখবা। ঠিক আছে, তাহলে এবার দেখো, এখানে প্রথমে আমরা একটা বিন্দু ধরো আমরা কল্পনা করছি, এটাকে ধরো আমরা সি বিন্দু ধরছি, আর এখানটা এটাকে ডি বিন্দু ধরছি, এটাকে এ বিন্দু ধরছি এ, আর এখানটাতে ধরো আমরা এ বি সি ডি হলো, তো বি হয়নি, এটা বি ধরছি। ঠিক আছে, এবার দেখো, তাহলে এখানে সি বিন্দুতে চাপ, হ্যাঁ আমরা এখানে দেখো সি বিন্দুতে চাপ, বায়ুর চাপ বার করব। ঠিক আছে, সি বিন্দুতে বায়ুর চাপটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, এখানে দুটো চাপ ক্রিয়াশীল হয়। প্রথমে জানো তোমরা যে একটা তরলের মধ্যে সর্বদা একটা চাপ ক্রিয়াশীল হয়, সেটাকে তরলের চাপ বলা হয়, সেটার মান কত হয়, পি সমান এইচ ডি জি। এটা আগের দিন আমরা প্রমাণ করেছিলাম, অবশ্যই দেখবা। ঠিক আছে, তাহলে এবার দেখো, এখানে যে চাপ আছে, একটা ওপর থেকে নিচে চাপ আছে, তাহলে সেই যে ওপর থেকে নিচে চাপ আছে সেটাকে বলা হয় বায়ুর চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তাহলে ওপর থেকে নিচে একটা আছে বায়ুমণ্ডলীয় চাপ। আবার এই দেখো, এই যে তরলটা আছে তার আবার নিচ থেকে ওপরের দিকে আর একটা চাপ ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তাহলে এটা ধরো নিচ থেকে ওপরের দিকে আর একটা চাপ ক্রিয়াশীল হয়, তাহলে একটা চাপ নিচের দিকে আর একটা ওপর দিকে, তার মানে একটা এদিকে আর একটা এদিকে, তার মানে দুটো কি পরস্পরের উল্টো, তার জন্য এই দুটো পরস্পরকে ক্যান্সেল করে দিবে, মানে ক্যান্সেল আউট হওয়ার চেষ্টা করবে। তার জন্য যেখানে যে চাপটা আছে বিয়োগ হবে, কারণ একটা দেখো উপর দিকে আর একটা নিচের দিকে, দুটো উল্টো দিকে, তার জন্য চাপের মানটা এখানে বিয়োগফল হবে। তাহলে আমরা যদি সি বিন্দুতে চাপ ধরো, আমি এটাকে পি সি ধরলাম, তাহলে সেটা কত হবে, বায়ুমণ্ডলীয় চাপ, দেখো এই যে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস এখানকার তরলের চাপ। এবার তরলের চাপ কি হয়, পি সমান আমরা জানি তরলের চাপ কি হয়, এইচ ডি জি, এইচ ডি জি। এবার এটাকে আমরা এইচ, এই যে উচ্চতা আছে সেটাকে আমরা H1 ধরছি, আর যে এই যে উচ্চতা আছে সেটাকে H2, তাহলে এটা হবে H1 ডি জি। ঠিক আছে, এটা H1 ডি জি, কারণ
দেখো এটা বায়ুমণ্ডলীয় চাপ আর এটা কি তরলের চাপ উল্টো দিকে, তার জন্য বিয়োগফল। তাহলে এটা হলো সি বিন্দুতে চাপ। এবার আমরা দেখো, এটা আমি খুব শর্টকাটে করছি, তোমাদের বইয়ে আছে দেখবা, মানে একটু সমস্যা হবে বুঝতে, এটা এখান থেকে খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে ডি বিন্দুতে বায়ুর চাপ। এবার আমি বার করছি ডি বিন্দুতে বায়ুর চাপ। তাহলে এবার ডি বিন্দুতে বায়ুর চাপ কত হবে, দেখো পি ডি, সেটা কত আসবে। দেখো এখানে যেমনটা ছিল বায়ুর চাপটা নিচের দিকে, তাহলে কি হবে পি মাইনাস এই উপরের দিকে কি হবে এইচ টু ডিজি, যেমন এটা ছিল এইচ ওয়ান ডিজি, এটা হয়ে গেল এইচ টু ডিজি। এটা চাপের সূত্র, ঠিক আছে, যদি না দেখো আগের দিন দেখবো। এবার এখানে পিসি আর পিডির মধ্যে কোনটা বেশি আমরা দেখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো যে এইচ টুটা এইচ ওয়ানের থেকে বড়, দেখো এইচ টুটা এত বড় আর এইচ ওয়ানটা ছোট, তাহলে এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান। তাহলে এখানে দেখো এটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয়, তাহলে এখানে বিয়োগ ফলটাও কি আসবে, এখানে যে বিয়োগটা হবে বেশি বিয়োগ হবে আর এখানে কম বিয়োগ হবে, তার মানে এটাই বড় হবে, পিসি এটা বড় হবে গ্রেটার দেন কি হবে পি ডি। দেখো তাহলে যেহেতু এটা তোমরা এভাবে লিখবা, যেহেতু এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান, তাই এখানে কি আসছে দেখো পিসি গ্রেটার দেন পি ডি। এবার এখানে পিসি মানে পি বিন্দুতে যে চাপ এলো সেটা ডি বিন্দু থেকে বেশি চলে এলো। তাহলে এবার এখানে চাপটা বেশি, এখানে চাপ কম। আমরা জানি যে যে কোনো জিনিস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, তাহলে এখানে যেখানে চাপ বেশি আছে সেদিক থেকে সেদিকে যাবে। তাহলে এখানে চাপটা বেশি, তাহলে তরলটা এখান থেকে এখানে যাবে, বোঝা গেল। কারণ এখানকার চাপটা বেশি, এখানকার চাপটা কম, তার জন্য চাপটা সর্বদা বেশি চাপ থেকে কম চাপের দিকে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। তার মানে এইভাবে এই তরলটা যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা বললাম দেখো সাইফন যে পদ্ধতিতে পাত্র থেকে এক পাত্র থেকে অপর পাত্রে তরলটা নিয়ে যাওয়া হয় সেটা, এবার এটা কিভাবে হয় আমি ভালো করে বললাম, তোমরা ভালোভাবে লিখে নাও। নেক্সট টপিক এবার আমরা জানবো যে সাইফন যখন ক্রিয়াশীল হয় তখন তার মধ্যে কি কি শর্ত হয়। তার আগে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই আমরা সব কিছু পড়াচ্ছি তার জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে বললাম আমি, নেক্সট এবার বলছি দেখো যে সাইফনটার শর্ত কি কি আছে, মানে সেগুলো কিভাবে ক্রিয়াশীল হয়। তাহলে আমরা এখানে জাস্ট মেন আমি পয়েন্টগুলো লিখছি, তোমরা ভালোভাবে এটা লিখবা, নিজের বোঝার মতো করে লিখবা, এগুলো নোট। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রথম পয়েন্ট যেটা, যখন সাইফন ক্রিয়াশীল হবে তখন দুটো তরলের মধ্যে উচ্চতার পার্থক্য থাকতে হবে। যদি একটা মানে উচ্চতা যদি সমান হয়ে যায় তাহলে তরলটা এক পাত্র থেকে অপর পাত্রে যাবে না, যাবে না, কারণ সেটা উচ্চতাটা সমান আছে, মানে সেখানে উচ্চচাপ নিম্নচাপ কিছুই নাই, তার জন্য সেখানে হবে না। তাহলে প্রথম পয়েন্ট শর্ততে আমি মেন পয়েন্টে জাস্ট লিখছি উচ্চতার পার্থক্য। ঠিক আছে, উচ্চতার পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট, যদি না থাকে তাহলে হবে না। ঠিক আছে, 2 নম্বর। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখো, যখন তরলটা ক্রিয়াশীল হয় তখন বায়ুর চাপ একটা ভূমিকা পালন করে। আমি বলছিলাম যে বায়ুর চাপটা ওপর থেকে নিচের মধ্যে আসে। এবার যদি কোনো স্থানে বায়ু না থাকে, যেমন চাঁদে, ধরো চাঁদের মধ্যে আমরা সাইফন করছি, তাহলে সেখানে সাইফনটা ক্রিয়াশীল হবে না, কারণ সেখানে বায়ু নাই, তাহলে বায়ু না থাকলে বায়ুর চাপও হবে না। তাহলে মনে রাখবা, যে কোনো স্থানে যখন বায়ু থাকে তখন সেই বায়ুর থাকার কারণেই সাইফনটা ক্রিয়াশীল হয়, অর্থাৎ যেখানে বায়ু থাকবে না সেখানে বায়ুর চাপ হবে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা বলছি, বায়ু শূন্য স্থানে সেগুলো হবে না। ঠিক আছে, বায়ু শূন্য স্থানে আমি এভাবে দেখালাম, ক্রস করে দিলাম যে এটা বায়ুশূন্য স্থানে হবে না। তাহলে এই দুটো শর্ত ভালোভাবে তোমরা মনে রাখো। আচ্ছা, যেমন পৃথিবীর মধ্যেও ধরো কোনো জায়গায় বায়ুশূন্য স্থান রাখা হয়েছে, বায়ুশূন্য করে দেওয়া হয়েছে, তাহলে সেখানেও সাইফন ক্রিয়াশীল হবে না। তাহলে এই যে পদ্ধতি সেটা ভালোভাবে তোমরা মাথায় রেখো। নেক্সট টপিক এবার আমাদের আছে দেখো তরলের সমোচ্চশীলতা ধর্ম। তোমাদের বইয়ে দেখো পরপর আমি পড়াচ্ছি, আমার সব মনে আছে, তোমরা ভালোভাবে দেখো। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার বলছি আমি যে সমোচ্চশীলতা, দেখো নামেই আছে সমোচ্চশীলতা, এটা বইয়ে ভালোভাবে নাই, আমি বলছি ভালোভাবে তোমরা দেখো। সমোচ্চশীলতা মানে কি, সমান উচ্চতা। এভাবে বলছি আমি কিভাবে হয়, দেখো ধরো এটা এটা একটা কোনো পাত্র আছে, মানে যেটার মধ্যে জল বা কোনো কিছু রাখা আছে। এবার ধরো পাত্রটা মানে এইভাবে আছে, দেখাচ্ছি আমি, ধরো 1 সেকেন্ড। ধরো এইভাবে পাত্রগুলো রাখা আছে, মানে এইভাবে ধরো একটা আছে, তারপরে এখানে ধরো তরলটা আছে, আর একটা ধরো এইভাবে আছে, আর একটা ধরো এইভাবে রাখা আছে। ঠিক আছে, এবার এগুলো এভাবে করে দেওয়া হলো। এটা ধরো আমি এভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি এগুলোর মধ্যে মানে কোনো কিছু ভাবে রাখা হয়, মানে তরল রাখা হয়, তাহলে ধরো এটা যদি তরল প্রতি জায়গায় আমরা রেখে দিই, তাহলে এটার মধ্যে যে তরলটা থাকবে সর্বদা দেখো
সমান উচ্চতায় আসবে। ধরো এখানে আছে, তারপরে এখানে তরলটা আছে, তারপর এখানে আসে, তো যে উচ্চতা আছে সেটা অলওয়েজ সমান থাকবে। তুমি এই যে তরলটাকে যেভাবেই রাখবা, এখানে যে উচ্চতাটা আছে সর্বদা তরলের ক্ষেত্রে সমান হবে। ধরো এখানেও তরল আছে, তাহলে এই যে উচ্চতাটা কেন সমান হলো সেটাই আমরা বলবো। দেখো, যে কোনো জায়গার মধ্যে আমরা জানি যে বায়ুর চাপের পরিমাণটা অলওয়েজ সমান থাকে। তার জন্য বায়ুর চাপ সমান, তার প্রতিটি স্থানে কি হবে, বায়ুর চাপটা সমান হবে। তাহলে সেই বায়ুর চাপ সমান থাকার কারণে এখানে যে এটার মধ্যে বায়ুর চাপটা সমান, তার জন্য উচ্চতাগুলো তরলে সমান হয়ে যাবে। তো এই যে তরলের ধর্ম, সেটাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবার এটার অনেক প্রয়োগ আছে, যেমন দেখো, যখন ধরো ইট বা রাজমিস্ত্রিরা যখন বাড়ি তৈরি করে, তখন দেখবা একটা পাইপ রাখা হয় যেটার মাধ্যমে সেটাকে ম্যাচ করা হয়। মানে ধরো ইট এক জায়গায় রাখা হলো আরেক জায়গায়, তাহলে দুটোর মধ্যে সমান উচ্চতায় করার জন্য, সেই সমান উচ্চতা বজায় রাখার জন্য একটা পাইপ ব্যবহার করা হয় যেখানে জল রাখা হয়, দিয়ে সেটার মাধ্যমে সেটা ব্যালেন্স করা হয়। তাহলে বলছি তরলের সমোচ্চশীলতা ধর্মটা কি হয়, যখন কোনো তরলের মধ্যে প্রতিটি প্রান্তে উচ্চতা সমান থাকে, প্রতিটি প্রান্তে, সেই যেটা আসে সেটাকে বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। আবার একটা আমরা বললাম কোথায় এটা ব্যবহার করা হয়। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, তোমরা লিখো। দেখো, তরলের যে ধর্মের প্রভাবে, যে ধর্মের প্রভাবে তরল প্রতিটি প্রান্তে, তরল প্রতিটি প্রান্তে সমান উচ্চতায়, সমান উচ্চতায় থাকে, সমান উচ্চতায় থাকে, তাকে সমোচ্চশীলতা ধর্ম বলে। তাহলে সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে সেটা আমি বললাম, বইয়ে তোমাদের নাই, ভালোভাবে এটা নোট করো। ঠিক আছে, এবার সমোচ্চশীলতা যে ধর্ম আছে, সেটার ব্যবহারিক প্রয়োগটা তোমরা মনে রাখবা। দিয়ে তারপরে আছে তোমাদের, দেখো, যে প্লবতা এবং আর্কিমিডিসের যে নীতি আছে সেগুলো সম্পর্কে। তো আমি বলছি, দেখো আজকে যেটুকু হয় আমি তারপরে আবার পরের দিন আবার পড়াবো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট যেটা বলবো সেটা হবে প্লবতা। তোমাদের বইয়ে আছে, দেখো, প্লবতা এবং যে আর্কিমিডিসের নীতি সেগুলো সম্পর্কে। ঠিক আছে, তাহলে প্লবতা মানে কি তোমরা জানো। যখন একটা তরলের মধ্যে কোনো বস্তু মানে নিমজ্জিত বা ভাসমান অবস্থায় থাকে, তখন সেই তরলটির ওপরে একটা বল ক্রিয়াশীল হয়, সেই বলটাকে বলা হয় মানে একটা বল ঊর্ধ্বমুখীভাবে ক্রিয়াশীল হয়, সেটা প্লবতা। মানে একটা তরল আছে, সেই তরলের উপর ধরো একটা বস্তু আছে, তাহলে তার উপরে একটা ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়াশীল হবে সর্বদা, তাহলে এই যে বলটা সেটাকে প্লবতা বলা হয়। আমি আরো ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। ধরো এটা একটা কোনো পুকুর বা কোনো কিছু আছে, ঠিক আছে, এবার এটার উপর ধরো এভাবে কোনো একটা বস্তুকে রেখে দেওয়া হলো, তাহলে এই যে বস্তুটার উপরে, এই যে বস্তুটা আছে সেটার উপরে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হবে, সেই যে বল সেটাকেই বলা হবে প্লবতা। ঠিক আছে, এটা এবার বলবো প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরো একটা মানে জলের জাহাজ, মানে জলে যেগুলো চলে, তাহলে সেই জাহাজ আছে এবং একটা ধরো সেই একই ভরের লোহা আছে, তাহলে কোনটা ডুবে যাবে, সেই জাহাজটা ভাসতে পারবে কিন্তু লোহাটা ডুবে যাবে। কারণ লোহার ক্ষেত্রে জানো তোমরা যে আয়তনটা অনেক কম, এবার আয়তনটা যখন কম হবে তখন প্লবতাটাও অনেক কম হয়ে যাবে। তাহলে আয়তনের উপর প্লবতা নির্ভর করে, যখন আয়তন বৃদ্ধি পায় তখন প্লবতাটাও বৃদ্ধি পায়। তার জন্য যে জাহাজের ক্ষেত্রে সেই যে মানটা অনেক বেশি হবে, তার জন্য সেটা ভাসতে পারবে। ঠিক আছে, তাহলে এটা পরীক্ষায় যদি আসে যে প্লবতা কিসের উপর নির্ভর করে, প্রথমটা আয়তনের উপর, আমি লিখে দেবো, একটু পর লিখাবো আর কি, সেটা বলছি। এবার দেখো, আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হবে ঘনত্ব। যেমন জলের আছে এবং মধুর আছে, তাহলে কোনটার ঘনত্ব বেশি, আমরা জানি মধুর ঘনত্ব বেশি, তাহলে মধুর ক্ষেত্রে যে প্লবতার মানটা সেটাও বেশি হবে। তার জন্য মধুর ক্ষেত্রে কোনো একটা ধরো বস্তু আছে, সেটা সহজে মানে নিমজ্জিত হবে না বা সেটা ডুববে না, কারণ সেটার ক্ষেত্রে বললাম প্লবতার মানটা অনেক বেশি হয়। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট বললাম আয়তনের উপর নির্ভর করে, যেমন এই জাহাজের ক্ষেত্রে বললাম আয়তনটা যখন বাড়বে প্লবতাটাও বাড়বে। আর দুই নম্বরটা ঘনত্বের উপর নির্ভর করবে, কোনো তরলের যখন ঘনত্ব বাড়ে তখন সেটার প্লবতাটাও বৃদ্ধি পায়। যেমন তরল, যেমন জল আছে, জলের ঘনত্ব যত বাড়তে থাকবে তখন সেটার প্লবতাটাও বৃদ্ধি পেতে থাকবে। এবার যত প্লবতা বাড়বে, ধরো কোনো একটা ব্যক্তি সাঁতার কাটছে, তাহলে সেটা সেই সাঁতার কাটাটা ইজি হয়ে যাবে, কারণ সেখানে প্লবতা ধীরে ধীরে বাড়ছে, এবার সেটা সহজে মানে ঊর্ধ্বমুখী বলটা বাড়বে, তার জন্য ভাসতে পারবে সহজে। ঠিক আছে, তাহলে এটা আমি বললাম, দুটো পয়েন্ট বলে দিচ্ছি। প্রথমটা প্লবতা কাকে বলে সেটা তোমরা লিখো। দেখো, দেখো, তরলে কোনো তরলে কোনো বস্তু
নিমজ্জিত নিমজ্জিত অবস্থায় থাকলে তরলটির তরলটির ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। তাহলে প্লবতা এটা বললাম। এবার প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা বললাম, তোমরা ভালোভাবে লিখবা একটু, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে। প্লবতা নির্ভর করে, প্রথমটা কি বললাম, তরলের ঘনত্ব যখন বাড়বে তাহলে তরলের ঘনত্ব সমানুপাতি প্লবতা। সমানুপাতি মানে কি, তরলের ঘনত্বটা যত বৃদ্ধি পাবে প্লবতার মানটাও তত বৃদ্ধি পাবে, কারণ সমানুপাতি মানে দুটোই বাড়বে, আর ব্যস্তানুপাতি মানে একটা বাড়লে অপরটা কমে। 2 নম্বর দেখো যে তরলের, আচ্ছা 2 নম্বরটা হবে আয়তন, বস্তুর আয়তন সমানুপাতি প্লবতা। এটাও সমানুপাতি, মানে যখন প্লবতাটা বাড়বে তখন আয়তনের পরিমাণটাও বাড়বে, অর্থাৎ যত বস্তুটা বড় হবে, যত আয়তনটা বেশি হবে, মানে আয়তনটা যত বেশি হবে তার ক্ষেত্রে প্লবতার মানটাও তত বেশি হবে। তাহলে আমি বললাম যে প্লবতার উপর কোনো একটা বস্তু কিভাবে নির্ভর করে। নেক্সট এবার আমরা জানবো, দেখো একটা তরলের মধ্যে ধরো কোনো একটা বস্তু আছে, তাহলে সেটা 3টি অবস্থাতে থাকতে পারে। মানে 3টি অবস্থা মানে কি কি, দেখো আমি বলছি। মানে ধরো প্লবতাটা তার ওজনের তুলনায় বেশি হয়ে গেল বা কম হয়ে গেল বা সমান হয়ে গেল, সেগুলো মানে একটা তরল আছে, সেই তরল ওপর ধরো একটা বস্তু রাখা আছে, তাহলে সেই যে বস্তুটা আছে তাহলে সেটা কখন ভাসবে, কখন ডুবে যাবে এবং কখন কি হবে সেটা, এটা আমি বলছি। তারপরে দেখো ওই যে আর্কিমিডিসের নীতি, সেটা আমরা বলবো, ঠিক আছে। তাহলে এটা হয়তো তোমাদের বইয়ে পড়ে আছে, এটা আমি একটু আগে বলছি, ঠিক আছে। দেখো তাহলে এবার বলছি ওটা কি কি বিষয়ের উপর। প্রথমটা, যখন দেখো যে বস্তুর যে ওজন, হ্যাঁ, যে বস্তুর, এটাকে বলা হয়, তোমরা হেডিং এ লিখবা যে এটাকে বলা হয় ভাসন এবং নিমজ্জনের শর্ত। কি বললাম, ভাসন এবং নিমজ্জনের শর্ত এটা। তাহলে বস্তুর ওজন যখন বেশি হবে প্লবতার তুলনায়, তাহলে দেখো তখন কি ঘটবে আমরা দেখবো। তাহলে বস্তুর ওজন যখন প্লবতার থেকে বেশি হয়ে যাবে, তার মানে ওজনটা বেশি, তার মানে বস্তুটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। দেখো তাহলে বুঝতেই পারছো তোমরা, ধরো এইভাবে কোনো একটা জিনিস রাখা আছে, তাহলে সেই তরলটার মধ্যে ধরো একটা কোনো বস্তু আমরা রাখলাম, তাহলে যদি বস্তুর যে ওজন, এটা যে ওয়েট, সেটা যদি বেশি হয় তাহলে কি হবে, আর প্লবতা যদি কম হয় তাহলে বস্তুটা ডুবে যাবে, সিম্পল। দেখো মানে একটা জিনিস ভারী হয়ে গেল কিন্তু ঊর্ধ্বমুখী বলটা কম, তাহলে ওপরের দিকটা কম নিচের দিকটা বেশি, তার জন্য বস্তুটা ডুবে যাবে। তাহলে যখন বস্তুর ওজনটা প্লবতা থেকে বেশি হবে তখন কি হবে, তোমরা ডিটেলসে লিখবে, আমি সংক্ষেপে লিখছি, বস্তুটা কি হবে, ডুবে যাবে, ঠিক আছে। তাহলে এটা প্রথম পয়েন্ট। 2 নম্বরটা কি হতে পারে, যখন দেখো বস্তুর ওজনটা, বস্তুর যে ওজন আছে সেটা প্লবতার সমান, মানে প্লবতা এবং যে বস্তুর ওজন সেই দুটো যখন সমান তখন, আচ্ছা এবার সমান যখন হয় তখন একটা তরল ধরো রাখা আছে, তাহলে সেটা যদি সমান হয়ে যায় তাহলে সেটা স্থির অবস্থায় ভাসতে শুরু করবে। মানে যে কোনো জায়গায় তুমি রাখবা তরলটাকে, বস্তুটাকে, তরলে যে কোনো জায়গায় যখন থাকবে সেটা স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, তখন সেই জিনিসটা স্থির স্থির অবস্থায় থাকবে, তাহলে এটা বললাম 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর আর একটা হতে পারে, যখন দেখো যে বস্তুর যে ওজন আছে সেটা দেখো কম হয়ে যাবে প্লবতার তুলনায়, মানে প্লবতাটা বেশি চলে আসবে। তাহলে প্লবতা যখন বেশি চলে আসবে জানো তখন কি হবে, মানে ওপরের দিকের বলটা বেশি কিন্তু নিচের দিকটা কম, তাহলে ওপরের দিকে বলটা বেশি মানে কি, ভাসতে শুরু করবে। তাহলে যখন এইভাবে কোনো বস্তুর ক্ষেত্রে যখন ওজনটা কম হয়ে যাবে আর প্লবতাটা বেশি, তখন বস্তুটা কি হবে, ভাসতে থাকবে। তাহলে এই যে 3টে পয়েন্ট, ভাসন এবং নিমজ্জন, মানে কখন কোনো বস্তু ভাসে বা কখন ডুবে যায়, সেই যে সূত্র সেটাকে বলা হয় ভাসন এবং নিমজ্জনের সূত্র। তোমরা হেডিং দিয়ে ভালোভাবে এগুলো পয়েন্টগুলো লিখে নিবা। এবার আমরা মেন যে পয়েন্ট আছে সেটা আমরা বলবো আর্কিমিডিসের নীতি। তো এটা তোমরা ক্লাস 8এও পড়েছো আর্কিমিডিসের নীতি, তো আবার ক্লাস 9এও তোমাদের আছে। তো তোমরা দেখো যে কোনো জিনিস তোমরা ক্লাস 7 থেকে শুরু করে আবার ক্লাস 10 পর্যন্ত চলতেই থাকবে, 10, 11, 12এও আসে, মানে সব জিনিস বারবার রিপিট হবে, কারণ এই জিনিসগুলো আমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আর্কিমিডিসের সূত্র সেটা কি হয়। আচ্ছা তাহলে দেখো আর্কিমিডিসের সূত্রটা কি, যখন কোনো তরল একটা
মানে প্রবাহীর ক্ষেত্রে হবে। প্রবাহী মানে কি, যে সকল পদার্থ প্রবাহ হতে পারে, আমি আগের দিন বলেছিলাম যেমন তরল এবং গ্যাস। তাহলে যখন কোনো প্রবাহীর ক্ষেত্রে ওটা কোনো ভাসমান বা নিমজ্জিত অবস্থায় থাকবে, মানে ভাসতে থাকবে বা ডুবে থাকবে কোনো তরলের মধ্যে, তখন তার উপরে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হবে, সেই যে বল সেটা প্লবতা। তাহলে সেই যে প্লবতা আছে এবং এই যে তরল, এই যে বস্তুটা দ্বারা মানে অপসারিত জল, মানে যে জলগুলো দেখো, এই যে বস্তুটা যখন রাখা হবে তখন এই আশেপাশে কি হবে, কিছুটা পরিমাণে জল এদিকে বা এদিকে চলে যাবে। তাহলে যে অপসারিত হবে জলটা, সেটার ওজন এবং যে বস্তুর ওজন সেটা সমান হবে, সমান, বোঝা গেল? মানে যে তরলটা যা গেল উল্টে গেল আর যে এখানে বস্তুটা আছে সেই দুটোর ওজনটা সমান হবে, এটা একটা। আর একটা, তাদের যে প্লবতা মানে ঊর্ধ্বমুখী যে প্লবতার মান আর যে বস্তুর ওজনটা সেটাও সমান হবে। তাহলে ঊর্ধ্বমুখী প্লবতার মান, বস্তুর ওজন সমান হবে। আর একটা, যখন ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়াশীল হবে, সেই ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল বল আর যে তরল, অপসারিত যে তরল আছে সেই দুটোর ওজনটাও সমান হবে। লাস্ট আবার বলছি, ঊর্ধ্বমুখী যে বলটা মানে যে প্লবতাটা, সেটা এই অপসারিত জলের ওজনের সাথে সমান হবে, এটা বলেছিল আর্কিমিডিসের সূত্র। এবার এটার সাহায্যে দেখো, কোনো একটা ধরো সোনার বা তামার বা কোনো একটা ধাতুর জিনিস আছে, তাহলে সেটার আয়তন মানে কম হবে না বেশি হবে, সেটা আমরা তরলের মধ্যে জিনিসটা রাখবো, দিয়ে যে পরিমাণে জল অপসারিত হবে সেই অপসারিত জলের পরিমাণটাকে আমরা মেপে সেখান থেকে সেটা পরিমাপ করা সম্ভব। তার জন্য এই আর্কিমিডিসের নীতি ব্যবহার করে বিভিন্ন বস্তুর আয়তনের পার্থক্য পরিমাপ করা যায় বা সেটার ওজনের পার্থক্য পরিমাপ করা যায়। ঠিক আছে, তাহলে আর্কিমিডিসের নীতি আমরা বলছি, তোমরা লিখো। তো কোনো প্রবাহিতে একটি বস্তু ভাসমান ভাসমান বা নিমজ্জিত অবস্থায় থাকলে, ভাসমান অবস্থায় অপসারিত অপসারিত তরলের ওজন বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল প্লবতার সমান হয়। তাহলে এটা হয়ে গেল আর্কিমিডিসের সূত্র। ঠিক আছে, এবার সেই সূত্রটা তোমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারো যে অপসারিত তরলের ওজন সমান বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা। তাহলে এটাই হয়ে গেল সূত্র। দেখো এইভাবে সংক্ষেপে তোমরা এটা মনে রাখতে পারো একটা সূত্রের আকারে, যে অপসারিত তরলের ওজনটা বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মানের সমান হয়। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো, সাইফন ড্যাশ স্থানে ক্রিয়াশীল হয় না। এটা একটা শূন্যস্থান, অবশ্যই তোমরা পারলে সাইফন কোন স্থানে ক্রিয়াশীল হয় না তোমরা বলো, এবং আমাদের ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি সব কিছু পড়াচ্ছি, তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। ডিসক্রিপশনে যে প্লেলিস্ট আছে সেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া আছে, সেটা দেখো এবং এটা কমেন্টের মধ্যে বলো সাইফন ড্যাশ স্থানে ক্রিয়াশীল হয় না।